দর্শক শুভেচ্ছা আমন্ত্রণ চট্টগ্রাম 24-এ বৃহত্তর চট্টগ্রামের সব খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি মিলা খন্দকার। মিয়ানমারের রাখাইনে জান্তা বাহিনীর হামলা চলছে, যাতে আতঙ্ক ছড়িয়ে পড়ছে এপারেও, বাংলাদেশের টেকনাফ সীমান্তবর্তী এলাকায়ও। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে কক্সবাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন স্থানীয় সাংবাদিক সরোয়ার সাকিব। সাকিব, আজকে সীমান্ত পরিস্থিতি কেমন দেখছেন? টেকনাফ সীমান্ত এলাকার মানুষের মধ্যে কোনো আতঙ্ক আছে কিনা, সাথে একটু জানাবেন যে সীমান্ত পরিস্থিতি নিয়ে বিজিবি বা স্থানীয় প্রশাসনের কোনো বক্তব্য জানা গেছে কিনা। হেমিলা, গতকাল রাত 9:30টার পর থেকে মূলত সীমান্তের উপাদেশ মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুর শহরতলি এলাকায় মূলত থেমে থেমে বিস্ফোরণ এবং গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে এবং সেই বিকট শব্দে কেঁপে উঠছে এপারের সীমান্তবর্তী মানুষের ঘরবাড়ি। এতে এখানকার মানুষ সবচেয়ে বেশি আতঙ্কিত হয়ে পড়েছে। তবে মিয়ানমারের অভ্যন্তরে কী কারণে নতুন করে সংঘাত সৃষ্টি হয়েছে সেটি এখান থেকে এখন পর্যন্ত স্পষ্ট জানা যাচ্ছে না। তবে আমরা কিছু সূত্র এবং স্থানীয়ভাবে যেটি জেনেছি সেটি হচ্ছে মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি যেসব জায়গা দখলে নিয়েছে সেই সব জায়গা পুনরুদ্ধারের জন্য জান্তা সরকার আরাকান আর্মিকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে এবং তার আবারও সেটির প্রতিফলে তারা আরাকান আর্মিও বিপরীতে তারা হামলা চালাচ্ছে। এই কারণে যেসব বোমা বিস্ফোরণ হচ্ছে এবং গোলাগুলির শব্দ হচ্ছে সেটি এপারে দেশ বাংলাদেশের এপারে টেকনাফের বিশেষ করে জালিয়াপাড়ায় এবং শাহপুরের দ্বীপ এলাকা সীমান্তে বসবাসকারী মানুষজনের বাড়িতে যে বোমার শব্দ শুনতে পাচ্ছে এতে সবচেয়ে বেশি আতঙ্কিত হয়ে পড়েছে। আমরা যেটি জেনেছি মূলত গতকাল বুধবার রাত 9টার পর থেকে মূলত থেমে থেমে এমন শব্দ আসছে এপারে এবং আজকে সকালেও স্থানীয়রা যেমনটি বলেছেন আজকে সকালেও তারা বিস্ফোরণের শব্দ শুনতে পায় এবং আগুনের কুণ্ডলী এবং ধোঁয়া দেখতে পায়। এতে করে সবচেয়ে বেশি আতঙ্কিত এবং টেকনাফের মানুষ যেমনটি হয় যে বিগত সময়ে মিয়ানমারের অভ্যন্তরে যে সংঘাত সেই সংঘাতের কারণ বুলেট এসে এপারে নিরীহ মানুষের গায়ে লাগে এবং হতাহতের ঘটনার কারণে বিগত সময়ে এমন ঘটনার কারণে এখন নতুনভাবে আতঙ্ক আরো বেড়েছে এবং এখানকার মানুষ কি হয় স্থানীয়ভাবে তারা যে আত্মীয় স্বজন আছে আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে আশ্রয় নিচ্ছেন অনেকেই এবং এই সময়গুলোতে যেমনটি সবচেয়ে বেশি দুশ্চিন্তার কারণ সেটি হচ্ছে মিয়ানমারের চলমান সংকটের সময় মিয়ানমার থেকে রোহিঙ্গা অনুপ্রবেশের সংখ্যা বেড়ে যায় এবং একই সাথে দেশটির বিদ্রোহ গোষ্ঠীর সদস্যরাও বাংলাদেশের এপারে ছুটে আসে। তবে এই বিষয়টিকে মাথায় রেখে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। বিজিবি যেমনটি বলছে ঘটনার পর থেকে যখন থেকে বিস্ফোরণের শব্দ বেশি আসছে এবং গোলাগুলির শব্দ শুনতে পাচ্ছে তারা বাড়তি নজরদারি রেখেছে যে সীমান্তবর্তী এলাকায় যাতে করে এমন ঘটনা না ঘটে। সবকিছু মিলিয়ে কোস্টগার্ডও এখন তৎপর রয়েছে। তারা বলছেন নাফ নদীতে তারা যে টহল জোরদার করেছে। সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত সীমান্তে উত্তেজনা বিরাজ করছে এবং এই উত্তেজনার কারণে টেকনাফের মানুষজন খুব বেশি আতঙ্কিত। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, কক্সবাজার থেকে যুক্ত হয়েছিলেন স্থানীয় সাংবাদিক সরোয়ার সাকিব। চট্টগ্রাম নগরীর কল্পলোক আবাসিকে অভিযান চালিয়েছে উন্নয়ন কর্তৃপক্ষ। সকাল থেকে চালানো অভিযানে নকশা বহির্ভূত স্থাপনা নির্মাণ কাজ চলাকালে দুটি ভবন মালিককে 13,50,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া ভাঙা কার্যক্রম শুরু করা হয় নকশার বাইরের অংশের। এর আগে গেল 30 জুন কল্পলোক আবাসিক সহ পুরো বাকলিয়া এলাকায় অভিযান শুরু করে সিডিএ। অভিযানে এখন পর্যন্ত 7টি ভবনকে সিলগালা করে দেওয়ার কথা জানান কর্মকর্তারা। নগরীর চান্দগাঁও সহ অন্যান্য স্থানে অভিযান চালানো হবে বলে জানায় সংস্থাটি। কক্সবাজারে মহেশখালী শাপলাপুর সংরক্ষিত বনভূমির ভেতরে চলাচলের রাস্তাটি পাকা করতে চায় এলজিইডি। এরই মধ্যে কাজও শুরু করেছে তারা। তাদের পক্ষে চিঠিও লিখেছেন স্থানীয় সংসদ সদস্য, কিন্তু তাতে আপত্তি জানিয়েছে বন বিভাগ। দাবি, সংরক্ষিত বনে পাকা রাস্তা নির্মাণ করলে হুমকির মুখে পড়বে বন্যপ্রাণী ও বনজ সম্পদ। আজিম নিহাদের রিপোর্ট। ঘন বনের বুক চিরে পাহাড়ের উপর দিয়ে বয়ে গেছে চলাচলের পথ। এই রাস্তাটি মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের জেএম ঘাট থেকে শুরু হয়ে পৌঁছেছে কালারমার ছড়ায়। 4.8 কিলোমিটার দীর্ঘ রাস্তাটি পাকা করতে চায় এলজিডি। তবে এ নিয়ে ঘোর আপত্তি বন বিভাগের। তারা বলছে আইন অনুযায়ী সংরক্ষিত বনের ভেতর পাকা রাস্তা করার সুযোগ নেই। এতে বন এবং বন্যপ্রাণী হুমকির মুখে পড়বে।
তাদের দাবি এটি নানা প্রজাতির গাছপালার পাশাপাশি হরিণ, বানর, অজগর সহ বিভিন্ন বন্যপ্রাণীর আবাসভূমি। এলজিইডির তথ্য অনুযায়ী জাইকার অর্থায়নে 22 কোটি টাকা ব্যয়ে সড়কটি নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যে সমতলের কিছু অংশে ঢালাই দিয়ে রাস্তা পাকা করা হয়েছে, নির্মাণ করা হচ্ছে কালভার্টও। কিন্তু বন বিভাগের আপত্তির পর কিছুটা গতি কমেছে কাজের। যখন কনক্রিটের রাস্তা তৈরি হবে ওইখান দিয়ে অবশ্যই যানবাহন চলাচল করবে এবং বন্যপ্রাণী এবং যে বনজদ্রব্য আছে এগুলো পাচার হবে এবং প্রচুর বন্যপ্রাণী ইতিমধ্যেও মারা গিয়েছে এবং জীববৈচিত্র্যের ক্ষতি হবে। তবে এলজিইডি বলছে এটি তাদের গেজেটভুক্ত রাস্তা, তাই বন বিভাগের আপত্তি গ্রহণযোগ্য নয়। বন বিভাগের সাথে যে সৃষ্ট জটিলতাটা বা অনুমোদনের ব্যাপারটা এটা প্রক্রিয়া করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এ নিয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে চিঠি চালাচালি হলেও কোনো সমাধান আসেনি। এরই মধ্যে এলজিইডির পক্ষ নিয়ে বন বিভাগকে চুপ থাকতে ডিউ লেটার দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ। তাতেও পিছু হটেনি বন বিভাগ, যদিও এ ব্যাপারে নানা মাধ্যমে চেষ্টা করেও এমপির বক্তব্য মেলেনি। বনের ভেতরে এভাবে রাস্তা করাকে পরিবেশ ধ্বংসের বড় উদাহরণ বলছেন পরিবেশ কর্মীরা। বন বিভাগ আপত্তি দিয়েছে, আবার সে আপত্তির উল্টো দিক দিয়ে স্থানীয় সংসদ যখন বনের ভিতর দিয়ে রাস্তা যাওয়ার জন্য ডিউ লেটার দেয়, এটা হচ্ছে আমাদের জন্য দুঃখজনক এবং লজ্জাজনক। রাস্তাটির দুপাশে গড়ে উঠেছে কিছু বসতগৃহ, সেই বাসিন্দারা অবশ্য বলছেন ভিন্ন কথা। কালামাছড়া যাতায়াতের জন্য আমাদের খুব প্রয়োজন, তাই আমরা এই রাস্তাটা আমরা সরকারের কাছ থেকে এটা চাই। মহেশখালী মানুষরা এখানে এসে এদিক যায়, যদি রাস্তাটা হয় তাহলে আমাদের অনেক অনেক ভালো হবে। আইন অনুযায়ী সংরক্ষিত বনে সাধারণ মানুষের প্রবেশ, গাছ কাটা, পশু চারণ, শিকার বা কোনো ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ। বনের ভেতর ইতিমধ্যে অসংখ্য বসতি গড়ে উঠেছে। যদি রাস্তাটিও পাকা হয়ে যায়, বন বিভাগ আশঙ্কা করছে এখানে বনের পরিবেশ যেমন নষ্ট হবে, তেমনি হুমকির মুখে পড়বে বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য। শাপলাপুরের জেএমঘাট এলাকার সংরক্ষিত বন থেকে আজিব নিহাত, চ্যানেল 24, কক্সবাজার। চট্টগ্রামেও শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা সকাল 10টায় শুরু হয়ে শেষ হয় বেলা 1টায়। 114টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে এবারের এইচএসসি পরীক্ষা। মোট পরীক্ষার্থী 99,688। কেন্দ্রে ঢোকার সময় তল্লাশি করা হয় পরীক্ষার্থীদের। প্রথম 30 মিনিটে 30 নম্বরের এমসিকিউ এবং বাকি 2.5 ঘন্টায় সম্পন্ন হয় সৃজনশীল পরীক্ষা, যা সুষ্ঠুভাবে এবং নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে 23টি ভিজিল্যান্স টিম গঠন করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। এছাড়া পরীক্ষা চলাকালে বোর্ডের শীর্ষ কর্মকর্তারা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। শিক্ষকদের বেতন জোগাতে ছুটির দিনে নৌকা চালাতেন প্রধান শিক্ষক। সেই দুর্গম তিনতু নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এখন ভাসছে জাতীয়করণের ঘোষণায়। প্রধানমন্ত্রীর নির্দেশে বিদ্যালয়টি জাতীয়করণ হওয়ার দরুন উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। শিক্ষকদের আশা, এবার পিছিয়ে থাকা জনগোষ্ঠীর সন্তানরা পাবে মানসম্মত শিক্ষার সুযোগ। থানচি উপজেলা সদর থেকে ইঞ্জিন চালিত নৌকায় প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সাঙ্গু নদী পাড়ি দিয়ে পৌঁছাতে হয় দুর্গম তিন্দু ইউনিয়নে। 2020 সালে সেখানে চালু তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। তবে কম শিক্ষার্থী এবং অভিভাবকদের আর্থিক অসচ্ছলতার কারণে শিক্ষকদের নিয়মিত বেতন দেয়া কঠিন হয়ে পড়ে। তাই উপজেলা প্রশাসনের দেয়া একটি ইঞ্জিন চালিত নৌকায় ছুটির দিনে নিজেই যাত্রী পরিবহন শুরু করেন প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলে। সেই আয় থেকেই বহন করা হতো শিক্ষকদের বেতনের একটি অংশ। এমন দুরবস্থার বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে তা নজরে আসে প্রধানমন্ত্রীর। তার নির্দেশে সম্প্রতি আসে বিদ্যালয়টি জাতীয়করণের ঘোষণা, যাতে দারুণ খুশি শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা। পড়াশোনা খুব ভালো হবে এবং ভবিষ্যতে কোনো কিছু করা যাবে। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক উনি অত্যন্ত পরিশ্রমী। এটা কিন্তু কর্মের দিক থেকে বলতে গেলে এটা একটা সম্মান পাওয়া, একটা প্রাপ্য। যারা সহকারী শিক্ষক আছে, আমাদের অনেক কিছু শেখার বিষয় আছে। আমাদের পুরা তিন্দু ইউনিয়নে একটা মাধ্যমিক স্কুল, এখানে আমরা শিক্ষা আমাদের এটা সরকারকরণ যদি হয়ে যায় তাহলে আমরা শিক্ষা আলোটাকে আরো বেড়ে নিয়ে আসতে পারবো বলে আশা করি। জাতীয়করণের ফলে বিদ্যালয়ের আর্থিক সংকট দূর হবে, শিক্ষকরা নিয়মিত বেতন পাবেন, তাই বাড়বে পড়ালেখার মানও, বলছেন প্রধান শিক্ষক। একাডেমিক ভবন সহ
সরকার যদি আমাদেরকে পূর্ণাঙ্গভাবে যদি দেয়, তাহলে এই এলাকায় ঝরে পড়া মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক সব ঝরে পড়াগুলো রোধ হবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি। দুর্গম অঞ্চলের শিক্ষার উন্নয়নে সরকারের এই সিদ্ধান্ত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করেন জেলা প্রশাসক। নিজ আগ্রহে এটিকে আমাদের জন্য এত বড় একটা সুখবরের ব্যবস্থা করে দিয়েছেন। এটার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রশাসন তো তেমন কিছু না, পুরো বান্দরবানবাসীর পক্ষ থেকে আসলে কৃতজ্ঞতা জানাই। তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে বর্তমানে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করছে 56 শিক্ষার্থী, শিক্ষক আছেন 6 জন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আবেগপূর্ণ এবং বর্ণিল আয়োজনে এবার গৌরবময় 250তম স্বাধীনতা দিবস পালন করছে যুক্তরাষ্ট্র, যার অংশীদার হলো বাংলাদেশও। বুধবার রাতে ঐতিহাসিক এই অধ্যায়ের সূচনা হয় চট্টগ্রামে। এই আয়োজনের মধ্য দিয়ে দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন দেশটির রাষ্ট্রদূত। আড়ম্বরপূর্ণভাবে এবার উদযাপিত হচ্ছে দেশটির 250তম স্বাধীনতা দিবস। যুক্তরাষ্ট্র ছাড়াও এই আয়োজন থাকছে দেশে দেশে। এমন গৌরবময় উৎসবের অংশীদার বাংলাদেশও। স্বর্ণোজ্জ্বল এই অধ্যায়কে ঘিরে একগুচ্ছ উদ্যোগ নিয়েছে মার্কিন দূতাবাস। ঘোষণা করেছে আমেরিকা সপ্তাহ 2026, যার সূচনা পর্বটি ছিল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শহর বন্দরনগরী চট্টগ্রামে। কর্মসূচির মধ্যে চট্টগ্রামে ছিল ফ্রিডম 250 কনসার্ট, যা নিয়ে বিশেষ সাক্ষাৎকারে মার্কিন রাষ্ট্রদূত কথা বলেছেন চ্যানেল 24-এর সাথে। জানান দুই দেশের সম্পর্ক জোরদার এবং গভীর হৃদ্যতার কথা। I want to continue as ambassador to grow the partnership between Bangladesh and the United States. I want to expand the areas and we're working, and Chittagong is the city of business. Commercial diplomacy is very important to my efforts, so getting down here and engaging with your business community is very important. দীর্ঘ 8 বছরের সংগ্রাম যুদ্ধ শেষে উপনিবেশ মুক্ত হয়ে স্বাধীনতার স্বাদ পেয়েছিল আমেরিকানরা, যাদের রয়েছে ঐতিহ্য আর সংস্কৃতির সমৃদ্ধ ইতিহাস। বাংলাদেশের মানুষের কাছে যা তুলে ধরা হচ্ছে এই আয়োজনে, জানান রাষ্ট্রদূত। বলেন, এর মাধ্যমে উপকৃত হবে বাংলাদেশও। Our story, our history, help inspire people, but we're also sharing stories about innovation, about the future, about opportunity. And I hope that the Bangladeshis who participate will take away from that some inspiration to build their own skills and further develop their own country, collaborate more with us, build that stronger partnership. That's really the crux of my job as the ambassador. আগামীতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠতা আরও বৃদ্ধির আশাও প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। পর্যায়ক্রমে স্বাধীনতা দিবসের এই আয়োজন হবে ঢাকা, সিলেট এবং রাজশাহীতেও। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। একটি গাছ এক টুকরো প্রাণ, এই স্লোগানে 1 লাখ গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচি শুরু হয়েছে ডায়মন্ড সিমেন্টের। সকালে চট্টগ্রাম নগরের প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং মানব জীবন টিকিয়ে রাখতে গাছের ভূমিকা অপরিহার্য। অনুষ্ঠানে পরিবেশক কাশেম তালুকদার ও বসত তালুকদারের হাতে প্রতীকী চারা হস্তান্তর করা হয়। পরে চারা রোপণ করা হয় কার্যালয় প্রাঙ্গণে। ডায়মন্ড সিমেন্টের পরিচালক আব্দুল্লাল মামুন, আব্দুল্লাল ফরহাদ, ABM কামাল উদ্দিন এবং GM আব্দুর রহিম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দর্শক, এই ছিল চট্টগ্রাম 24। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।